বেশ রাত করে রওনা হওয়ায় রিদান সবাইকে নিয়ে বাসে করে রওনা হয়েছে। একটু দেরি হওয়ার ইতিমধ্যে বাস প্রায় ভর্তি হয়ে গেছে। এই বাসে না গেলে পরবর্তী বাস পেতে দেরি হয়ে যাবে, তাই সবাই মিলে এই বাসে উঠে পড়ে। তবে সাবধানতায় উঠতে গিয়ে ইমন বাসের দরজার একটু ভাঙা অংশে পায়ের আঘাত পেয়েছে। ব্যথায় তার চোখ ও মুখ কুঁচকে গেছে। ইরিন ইমনের চেহারা দেখে বলে, ব্যথা পাইছিস ভাই? কোথায় দেখি। ইমন না দেখাতে চাইলে ইরিন জোর করে দেখতে গিয়ে দেখে ইমনের পা থেকে রক্ত বের হচ্ছে। ইরিন তা দেখে আতঙ্কে উঠে। হায় আল্লাহ, রক্ত বের হচ্ছে ভাই। বাসের শেষের দিকের সিটে খালি ছিল, সেখানে 5 জন বসতে পারে। একপাশে আগে থেকে 2 জন পুরুষ বসা ছিল। তাড়াহুড়ো করে বাসে উঠে সুরাইয়া বেগম জানলার পাশে বসেন। তার পাশে ইমন আর তারপর ইরিন বসে। আর জায়গা খালি না থাকায় রিদানকে দাঁড়িয়ে থাকতে হয়। সুরাইয়া বেগম বলেছিল, রিদান বাবা, তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে, আমরা একাই চলে যেতে পারতাম। না আন্টি, এসব ব্যাপার না, আপনাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি, তা তো সম্পূর্ণ করতে হবে। রিদানের কথা শুনে ইরিন তার অগোচরে মুখ ভেঙচি দেয়। ইমনের পায়ের রক্ত থামাতে একটা রুমাল দিয়ে বেঁধে রেখেছে, তবে ব্যথা কমেনি। সে মায়ের কাঁধে মাথা হেলিয়ে রেখেছে। ইরিনের বরাবর রিদান দাঁড়িয়েছিল, তাই ইরিন ভরদমের মতো বসেছিল। তবে হঠাৎ অনুভব করে তার পাশে বসে থাকা ভর্দ গোছরের লোকটা তার গায়ে হাত ছোঁয়াতে চাচ্ছে। ইরিন ভয় পেয়ে যায়। সে একটু সরে গিয়ে ভাইয়ের গা ঘেঁষে বসে। তবে যন্ত্রণায় কাতর থাকা ইমন তা বুঝতে পারে না। এদিকে পাশে থাকা লোকটা এখনো নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রসার চালাচ্ছে। এক সময় লোকটা একটু গভীরভাবে হাতের ছোঁয়া দিলে ইরিনের গা শিরশির করে উঠে। সে সামনে দাঁড়ানো রিদানের হাঁটুর দিকের প্যান্ট খামচে ধরে। সামনের ছাদটি বসা দেখে রিদান জানলা দিয়ে বাহিরে তাকিয়েছিল। যথাসম্ভব দ্রুত বজায় রেখে দাঁড়িয়েছিল যাতে ইরিনের গায়ে তার কোনো ছোঁয়া না লাগে। তবে হঠাৎ ইরিনের তাকে খামচে ধরা দেখে সে ভ্রু কুঁচকে তাকায়। ইরিনের ছলছল দৃষ্টিতে তার দিকে তাকানো দেখে সে মুহূর্তে বুঝে যায় চোখে জমা পানির মূল কারণ। সাথে সাথে সে ইরিনকে সরিয়ে পাশের লোকটির কলার চেপে তাকে দাঁড় করায়। আচমকা এমন কাজে লোকটি থমথ খেয়ে যায়। রিদান লোকটিকে টেনে সিটের বাহিরে এনে বলে, নাম, তুই এখনই গাড়ি থেকে নেমে যাবি, নাম তাড়াতাড়ি। লোকটি প্রতিবাদের সুরে বলে উঠে, এই ছেলে, তোমার তো সাহস কম না? আমাকে নামানোর তুমি কে? অন্যায় করে আবার বড় গলা কথা বলছিস? এই ড্রাইভার, বাস থামান, যাত্রী নামবে। আমি নামবো না, আমার কলার ছাড়ো। ভদ্রতার সহিত নেমে যা বলছি, নয়তো এখানেই মান সম্মানের দফারফা করে ছাড়বো। তাদের হট্টগোলে অন্যান্য যাত্রীরা অসন্তুষ্ট প্রকাশ করছে। রিদানের এমন কর্মকাণ্ডে সুরাইয়া বেগমও লজ্জায় পড়ে গেছেন। অপরদিকে ইমন কিছু না বুঝে ইরিনের দিকে তাকায়। ইরিন ভয়ার্ত চোখে ইমনের হাত চেপে ধরে। ইমন বলে, তোর সাথে কিছু হয়েছে? লোকটা তো তোর পাশে ছিল। ইরিন অল্প করে মাথা নাড়ায়। ইমন বুঝতে পারে রিদানের এমন কর্মকাণ্ডের কারণ। এদিকে বাসের হেল্পার বিরক্ত ভঙ্গিতে বলে, ভাই, এইসব কি শুরু করছেন আমনেরা? বসেন তো, ঝামেলা পাকাইয়েন না। রিদান আরো রাগ দেখিয়ে বলে, বাস থামাতে বলেন আপনি, বললাম না যাত্রী নামবে। আরো একজন যাত্রী বলে উঠে, আরে নামবে বলছে যখন নামিয়ে দিলেই তো হয়, এত ঝামেলা করার কি আছে? অজ্ঞাত বাস ড্রাইভারকে বাস থামাতে হয়। বাস থামাতেই রিদান ভদ্রতার মুখোশধারী লোকটির ঘাড় চেপে ধরে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। বেঁচে যাওয়া মান সম্মানটুকু নিয়ে লোকটি রাগে
ফুসফুস করতে করতে নেমে পড়ে। এতক্ষণে অনেকের কাছে রিদানের এমন কাজের কিছুটা ধারণা হয়ে যায়, কারণ আজকাল তো এমন ঘটনা অহরহই ঘটে, তাই কেউ বেশি কোনো ঝামেলা করেনি। তারপরও সবার মাঝে মৃদু গুঞ্জন শুরু হয়। লোকটি নেমে যেতেই পুনরায় বাস ছেড়ে দেয়। রিদান আবারও নিজের পূর্বের জায়গায় এসে দাঁড়ায়। এখন ইরিনের পাশের সিটে জায়গা খালি থাকলেও সে বসে না। সুরাইয়া বেগম বলে উঠেন, রিদান বাবা, এমন ঝামেলা করলে কেন? কি করেছে লোকটা? চোর ছিনতাই নাকি? আরো বড় শয়তান আন্টি। এখন সমস্যা নেই, নামিয়ে দিয়েছি। তাহলে তুমি বসো সিটে, খালি আছে তো? সমস্যা নেই, আমি দাঁড়িয়ে ঠিক আছি। ইরিন মাথা নিচু করে বসে থাকে। তার খুব লজ্জা লাগছে এখন নিজের সাথে ঘটা এমন ঘটনায়। সে কিছুটা ট্রমাতেও পড়ে গেছে। সবসময় এমন যাতায়াতে সে গাড়ির জানলার দিকে বসে, তার পাশে মা কিংবা ভাই সাপোর্ট হিসেবে থাকে। তবে আজ তাড়াহুড়ো আর ইমনের ব্যথা পাওয়া সব এলোমেলো হয়ে গিয়েছে। আর আজই এমন ঘটনার সম্মুখীন হতে হলো তাকে। ভাগ্যিস রিদান ছিল এখানে, হয়তো বাকি যাত্রাটুকু হয়তো তাকে এই লজ্জাকর মুহূর্তের মধ্যে দিয়ে যেতে হতো, কারণ এই ক্ষেত্রে প্রতিবাদ করার মতো কোনো সাহস তার নেই। আরো মিনিট দশেক পরে তাদের যাত্রা সম্পূর্ণ হয়। বাস থেকে নেমে একটু দূরত্বই তাদের বাসার গলি। রিদান এই পর্যন্তই থেমে যেতে চেয়েছিল, তবে ইমনের পায়ে ব্যথার জন্য সেই ইমনের এক হাত কাঁধে রেখে সামনে এগিয়ে যায়। পেছনে ইরিন তার মায়ের সাথে আসতে থাকে। আস্তে আস্তে সে মাকে বাসের কাহিনী বলে। সুরাইয়া বেগম শুনে অবাক হন। তিনি সাথে থাকতেও যে মেয়ের সাথে এমন ঘটনা ঘটবে তিনি ভাবতেও পারেননি। রিদান ছিল বলেই এ যাত্রায় বেঁচে গেলেন। বাসায় পৌঁছে রিদান ইমনকে তার রুম পর্যন্ত পৌঁছে দেয়। বাসের দরজায় বেশ অনেকটা ভাঙা ছিল। অনেক গভীরভাবে কেটে গেছে ইমনের। এতক্ষণ বাহিরে অন্ধকারে বোঝা না গেলেও এখন সেটা ভালোই বোঝা যাচ্ছে। ইরিন তাড়াহুড়ো করে ওষুধ ব্যান্ডেজ নিয়ে আসে, কিন্তু ইমনের আঘাত দেখে সে সাহস করতে পারছে না। তাই বাধ্য হয়ে রিদান নিজেই ইমনের আঘাতটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। তারপর সে না বসেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুরাইয়া বেগম তাকে আটকে বলে, বাবা, রাত তো অনেক হলো, আজকে থেকে যাও। না আন্টি, আম্মু বাসায় একা আছেন, এই রাতে কিছুই হবে না। কালকে তো কলেজে ক্লাস আছে, আমাকে বেরোতে হবে। 2 দিন বাসায় না থেকে বাসার পরিস্থিতিও ভালো না। সুরাইয়া বেগম আর জোর করলেন না। তিনি ইমনকে ব্যথার ওষুধ দিতে থাকেন। ততক্ষণে রিদান চলে যাবে বলে ইরিন পিছু পিছু আসে। দরজার কাছে এসে ইরিনও কিছু বলতে গেলে তাকে থামিয়ে রিদান পিছু ফিরে ইরিনকে বলে, সব ক্ষেত্রে চুপচাপ থাকা ঠিক না। নিজের ভালোর জন্য হলেও প্রতিবাদ করতে হয়। মুখে তুমি চটপটা হলেও কাজে কর্মে আস্ত গর্দভ একটা মেয়ে। নিজের ভালোর জন্য হলেও নিজেকে পরিবর্তন করো। আর হ্যাঁ, আমার বোন এখন তোমার ভাবি হয়, সম্মান দিতে শেখো। বিনা কারণে কাউকে দোষী বানিয়ে বিপদ বাড়াতে যেও না। শিক্ষক হিসাবে কিছু শিক্ষা দান করা আমার কর্তব্য, আর শিক্ষার্থী হিসেবে সেই শিক্ষা হৃদয়ে ধারণ করা তোমাদের কর্তব্য। কথাগুলো মাথায় থাকে যেন। রিদান নিজের মতো ইরিনকে কিছু কথা বলে বেরিয়ে যায়। ইরিন দরজা আটকে বিড়বিড় করতে থাকে, এসেছিলাম একটু ধন্যবাদ জানাতে। তা তো শুনলই না, উল্টো জ্ঞান দিয়ে গেল। আমার পরিবারের ব্যাপারে নাক গলাবে কেন? আমার ভাবি আমি যেমন ইচ্ছা তেমন বিহেভ করব। এসেছে ঢঙের জ্ঞান দিতে। একটু সাহায্য করে মাথা কিনে নিয়েছে যেন। ওহ! মাঝরাতে হঠাৎই হৃদার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই
নিজেকে কারো বাহুডোরে বন্দি বুঝতে পেরে একটু চমকে উঠে। তবে কিছুক্ষণের মাঝে খেয়াল হয় এটা শাওয়ার, তারই স্বামী। মনে পড়তে নিজের অবস্থান বুঝে একটু লজ্জা লজ্জা লাগতে থাকে। কিন্তু শাওয়ার তো এখন পুরোপুরি ঘুমে আছে। এই ঘুমেও কেমন তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। শাওয়ারের জ্বরের কথা খেয়াল হতেই সে হাত উঁচিয়ে কপাল গলা চেক করে। লোকটা পুরো ঘেমে আছে, হয়তো তখন ওষুধ খাওয়াতে জ্বর ছেড়ে দিয়ে এমন ঘেমেছে। এখন এমন জড়াজড়ি অবস্থায় হৃদার একটু অস্বস্তি হচ্ছে। সে শাওয়ারের বাহুডোর থেকে সরে যেতে নিলেই শাওয়ারের ঘুম ভেঙে যায়। সে হৃদাকে না ছেড়ে হাতের বাঁধন একটু হালকা করে তারপর ঘুমন্ত কণ্ঠে বলে, এমন নড়াচড়া করছো কেন? অসুবিধা হচ্ছে আমার, ছাড়ুন আমায়। আমার অস্বস্তি হচ্ছে, চুপ করো, ঘুমাতে দাও আমায়। আমার ঘুম হয়নি এখনো, ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব। হৃদার কথা শুনে শাওয়ার তার হাতের বাঁধন আলগা করে। হৃদা ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ে। ওয়াশরুম থেকে এসে সে দ্রুত বজায় রেখে শোয়। ভেবেছে শাওয়ার হয়তো ঘুমিয়ে আছে। তবে লোকটা তাকে অবাক করে দিয়ে পুনরায় তাকে এক হাতে টেনে এনে নিজের সাথে জড়িয়ে ধরে। হৃদা ছটপট করে উঠে বলে, ছাড়ুন আমায়, আমার অস্বস্তি হচ্ছে। আজকেই তো, তারপর অনেকদিন ছাড় পেয়ে যাবে, আর ডিস্টার্ব করব না। হৃদার খেয়াল হয় শাওয়ার তার সাথে আজকের রাতটুকুই আছে, কালকেই তো সে চলে যাবে। তারপর কবে না কবে আসে তার কোনো ঠিক নেই। পুনরায় মনে পড়ে লোকটার শাস্তি দেওয়ার অভিনব পদ্ধতির কথা। তাকে এক রাতে বশ করে নিয়ে তারপর ছেড়ে চলে যাবে। এটা তো শাস্তির থেকে কোনো অংশে কম না। হঠাৎ সে নিজেও শাওয়ারকে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দেয়। তা অনুভব করে শাওয়ার মুচকি হাসে। বুঝতে পারে তার বউ তার ফাঁদে পা ফেলেছে, তার ভালোবাসার ফাঁদে পড়ে গেছে। সে হৃদয়ের কানের কাছে মুখ নিয়ে বলে, এত তাড়াতাড়ি তুমি গলে যাবে তা আশা করিনি আমি। আমাকে কি পাথর মনে হয় আপনার? একদম মোমের মতো মনে হচ্ছে তোমায়। অল্পতেই গলে আমার সাথে মিশে গেলে তুমি। চুপ করুন, আপনিও অনেক খারাপ। অল্প সময়ের জন্য এসে আমায় কষ্ট দিয়ে যাচ্ছেন। আমি আপনাকে ছাড়া একা থাকবো কিভাবে? ঘুরে পড়ে গেছো তুমি। কথাগুলো রেকর্ড করে পুনরায় তোমায় শোনালে নিজেই তো লজ্জা পাবে। লজ্জা তো আপনি দিচ্ছেন। মাঝরাতে উঠে আমায় ইমোশনাল করার পায়তারা করছেন। আর তুমিও এই সময় পাক্কা আদুরে বউয়ের মতো বিহেভ করছো। এতে আমার কি দোষ বলো? কথা শেষ করে শাওয়ার হঠাৎ তার গালে ছোট করে ঠোঁট ছুঁয়ে দেয়। হৃদা লজ্জা পেয়ে শাওয়ারের বুকের মাঝে ঢুকে পড়ার চেষ্টা করে। শাওয়ার হেসে তাকে জড়িয়ে ধরে বলে, ঘুমাও। মাঝরাতে ঘুম ছাড়া আর কিছুই মাথায় আসছে না। গত দুরাত ঠিক মতো ঘুমাতে পারিনি। খালি ভেবেছি যা সিদ্ধান্ত নিচ্ছি তা কি আদৌ ঠিক হচ্ছে কি না। তুমি কি আবার জোকের বসে মেসেজে সিদ্ধান্ত জানালে কিনা? তবে এখন মনে হচ্ছে আমার সিদ্ধান্তটা ঠিকই ছিল, নয়তো মাঝরাতে এমন আদুরে মুহূর্ত পেতাম না। হৃদা কিছুই বলে না, মন ভরে শাওয়ারের কথা শুনতে থাকে। খুব ভালো লাগছে শাওয়ারের এই ঘুম জড়ানো কণ্ঠ শুনতে। ভেতরে ভেতরে শান্তি অনুভূত হচ্ছে। হৃদাকে চুপ থাকতে দেখে শাওয়ার বলে, ঘুমাও নাও কেন? আপনি কালকে কখন চলে যাবেন? বিকেলের দিকে রওনা দিব। আসবেন কবে আবার ঠিক নেই। খুব অন্যায় করলেন আমার সাথে। করলে করেছি, আমি মোটো অনুতপ্ত নই। আমাকে আরো দুর্বল বানিয়ে দিলেন। এতদিন আমি কি করব? অপেক্ষা করবে। আমি আসা পর্যন্ত অপেক্ষা করে যাবে। কতদিন? যতদিন লাগে। খুব কষ্ট দিচ্ছেন আমায়। তোমায় কষ্ট দেওয়ার অধিকারটাও একান্তই আমার। অপেক্ষা করবে আমার জন্য?
অপেক্ষা যত বাড়বে ততই আমার কাছে পাওয়ার জন্য তুমি উতলা হবে, ততই তোমার মাঝে আমার প্রতি ভালোবাসা গাঢ় হবে। আর আমি যেদিন ফিরব, আমার জমানো সকল ভালোবাসা তোমায় উজাড় করে দিব। আমার ভালোবাসায় তোমায় মুড়িয়ে রাখবো। আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি অপেক্ষার আগুনে পুড়তে পুড়তে তোমার ভালোবাসা খাঁটি হবে। তখন অনুভব করবে ভালোবাসা কত সুন্দর এক অনুভূতি।